Hi everyone, this is Wendrila. Welcome back to my podcast show, Talk Pop with Wendrila, associated by Bangla Hunt. আজকে আমার সাথে রয়েছে রিক্রুটমেন্ট মান্ত্রার ফাউন্ডার মিস্টার অর্ঘ সরকার। নমস্কার। সো অর্ঘ, তুমি এই যে রিক্রুটমেন্ট মান্ত্রার যে ফাউন্ডার, তোমার এই জার্নিটা যদি আমাদেরকে একটু শেয়ার করো। আমার প্রথম উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস করে তোলা। আজকের দিনে দাঁড়িয়ে অধিকাংশ মানুষের মনে একটা ধারণা থাকে, যে কোনো রিক্রুটমেন্টে দেখছি বা জব কনসাল্ট দেখছি, কাজ হতো তাদের জন্য, অর্থাৎ যারা জব সিকার্স রয়েছে তাদের জন্য চাকরির পিছনে করা। বিষয়টাকে যদি খুব সহজ ভাষায় জানার চেষ্টা করি, তাহলে বিষয়টা কোনো ঠিক এইরকম: আমি কোনো জব প্লেসমেন্ট কনসালটেন্সিকে বা রিক্রুটমেন্ট এজেন্সিকে আমার সিভিটাকে প্রেস করব, তারা আমার জন্য কোনো চাকরি খুঁজে দেয়। তোমার এই জব সিকার যে কথা হচ্ছে, সেটা কি করে সার্চ করো? হ্যাঁ, বলছি। কিন্তু কোনো ট্রাস্টেড রিক্রুটমেন্ট এজেন্সি বা জব প্লেসমেন্ট কনসালটেন্সি কাজ কিন্তু কখনো কোনো জব সিকার্সের জন্য চাকরি পিছিয়ে বের করা নয়। তাহলে একজন রিক্রুটমেন্ট এজেন্সি বা প্লেসমেন্ট কনসালটেন্সি কাজ কি? তাদের কাজ তাদের যারা ক্লায়েন্ট কোম্পানি আছে, অর্থাৎ যারা এমপ্লয় পেয়েছে, সেই এমপ্লয়ারদের কাছ থেকে তাদের কাছে যে ওপেনিংগুলো আসে, সেই ওপেনিংগুলোকে ওয়াইজ অ্যাজ পার দ্য ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট যে ট্যালেন্ট পুল আছে, সেই ট্যালেন্ট পুল ওয়াইজ প্রপার ম্যান পাওয়ারকে খুঁজে বের করা। অর্থাৎ সাধারণ মানুষের মনে ঠিক যে ধারণাটা থাকে রিক্রুটমেন্ট এজেন্সির কাজ ঠিক তার উল্টোটা। অর্থাৎ কেউ যদি আমার কাছে সিভি নিয়ে আসে, আমি তার জন্য চাকরি খুঁজে বের করবো না, না তো কেউ আমার কাছে সিভি নিয়ে আসবে, না তো আমরা সাথে ওভারথিক করবে, না তো কারোর আমি হাত পাবে রিসিভ করবো, না তো কোনো ক্যান্ডিডেটকে এন্টারটেইন করবো। আমার কাজ হলো আমার ক্লায়েন্ট আমাকে রিকোয়ারমেন্ট দেবে এবং সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ আমি বাবার জায়গায় কভার চেষ্টা করবো। আমি যখন ব্যবসা শুরু করি, তখন এই ব্যবসা শুরু করেছিলাম শুনপাইছি। আমার প্রথম উদ্দেশ্যই ছিল সমস্ত টার্গেট অডিয়েন্স যারা রয়েছে তাদের কাছে এই পুরো বিষয়টা নিয়ে অ্যাওয়ারনেস গড়ে তোলা এবং সেটা অর্গানিক্যালি গড়ে তোলা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু কোনো ক্লায়েন্ট, অর্থাৎ আমাদের ক্লায়েন্ট কিন্তু সবসময় কর্পোরেট অর্গানাইজেশন, অর্থাৎ এবার সেটা হতে পারে কোনো লিডিং মাল্টিন্যাশনাল কোম্পানি বা কোনো স্টার্ট আপ অর্গানাইজেশন বা কোনো টপ-নাচ কফলোয়ারের কোম্পানি বা কোনো এমএসএমই ফার্ম। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু কখনো কোনো ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করি না যে আপনি আমার থেকে আমার ল্যাব পাওয়ার নিক বা সার্ভিসেস নিক। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ক্লায়েন্টকে চুজ করি। অ্যাট দ্য সেম টাইম আমরা জব সিকার্সদের মধ্যে একটা ধারণা করে তুলতে পেরেছি আমাদের কাজকে, এবং কিভাবে তারা জব সার্চ করবে এবং কিভাবে আমাদের অর্গানাইজেশন আমাদের অনলাইন পোর্টালে করিয়ে অ্যাপ্লিকেশন করবে। ওকে, তো তুমি যে জিনিসগুলো বলে, ইউথ মানে যে এখনকালেরও ছেলেমেয়েরা এই ধরো আফটার করছে, তাদের ক্ষেত্রে আমরা জানি যে সিএসসি, আইএমএল, ডেটা সায়েন্স, সাইবার বা আইটি, এরা এই যে এখন যে তোমার যে আমি এআইএমএল বলো বা চ্যাটজিপিটি এসেছে, তো এটাকে মনে হচ্ছে যে যারা তোমরা চাকরি করছো তাদের কি ইম্প্যাক্ট কোনো সমস্যা করবে? না, এইটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। অনেক মানুষের মধ্যেই ধারণা থাকে যে এআই তাদের চাকরি খেয়ে নেবে কিনা। এই বিষয়টাকেও আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এআই কিন্তু কখনো কারো চাকরি খেয়ে নেবে না। ধরা যাক দুজন ব্যক্তি আছে, একজন ব্যক্তি এক্স আর একজন ব্যক্তি ওয়াই। এক্স এর কাছে এআই এর নলেজ রয়েছে, অ্যান্ড দ্য সেম টাইম ওয়াই এর কাছে কেআই নলেজ নেই বা অনুভূত এমার্জিং টেকনোলজি যে তিনি নাম দিলে, সেটা ডেটা সায়েন্স হতে পারে বা মেশিন লার্নিং করতে পারে, এই প্রযুক্তির নলেজটা নেই। তাহলে এক্স ওয়াই কে রিপ্লেস করবে, অর্থাৎ যার কাছে এআই এর নলেজ রয়েছে সেই ওয়াই কে রিপ্লেস করবে। তারপরে যারা আজকের দিনে দাঁড়িয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করছে বা কোনো ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে, তাদের হচ্ছে অ্যাট দ্য সেম টাইম যে সমস্ত এমার্জিং টেকনোলজি রয়েছে, এমার্জিং টেকনোলজি বলতে আমি সবসময় জানতে চাই যে টেকনোলজিটা আজকে বুমে রয়েছে সেটা নয়, যে টেকনোলজি আজ থেকে 5 বছর বা 7 বছর বাদে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই টেকনোলজিটাকে আজকে থেকে ডেভেলপ করা এবং সমাজ সঙ্গে সঙ্গে নিজেকে আপডেট করা। তাহলে সেই ব্যক্তি, যে ব্যক্তি কাছে
সেই জিনিসটার নলেজ নেই, তার থেকে অনেক ধাপ এগিয়ে থাকতো। আর আমি কি দেয় তার মানে তুমি বলছো যারা তোমার এই যে আফটার কলেজ তারা তোমার পোর্টালে কি সিভি ড্রপ করতে পারে, কারণ এবং সেই তারা কিভাবে চাকরিটা পাবে? প্রথম কথা হচ্ছে আমার পোর্টালে গিয়ে জব সিকার্সকে সিভি ড্রপ করতে হবে পার্টিকুলার ওপেনিং এর বিনিময়ে, অর্থাৎ তাকে নিজেকে সময় ব্যয় করতে হয় এবং সেখানে গিয়ে জব সার্চ করতে হয়। জব সার্চ করে যদি মনে হয় তার প্রোফাইল ওয়াইজ জবটা সুইটেবল, আমাদের পোর্টালে এক্ষেত্রে কিংবা ক্লায়েন্টের নেম থেকে শুরু করে স্টার্টিং ফ্রম জব ডেসক্রিপশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, জব প্রবেশন সমস্ত কিছু প্রপারলি মেনশন করা থাকে। জব সে পাবে কি পাবে না সে বিষয়টা সম্পর্কে আমার পক্ষে বলা সম্ভব না। আমার পোর্টালে যদি 100 জন অ্যাপ্লাই করে, ডেফিনেটলি 100 জনই চাকরি পাবে না। 100 জন যদি অ্যাপ্লাই করে, খুব বেশি বলে হয়তো 5 জন চাকরি পাবে, 95 জন ব্যক্তি চাকরি পাবে না। তার কারণ যদি কোনো অর্গানাইজেশনে একজন ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি থাকে, সেই অর্গানাইজেশন একজন ক্যান্ডিডেটকে প্রুভ করার জন্য 30, 40, 50 বা কখনো কখনো তারও বেশি সংখ্যক ক্যান্ডিডেট নেয় এবং নিয়ে একজন ক্যান্ডিডেটকে ফাইনালাইজ করে। তো জব সিকার্সদের কি করতে হয়, প্রপার ওতে ওপেনিং এলে পেজটি স্টাডি করে নিজের সিভিটাকে অ্যাপ্লাই করতে পারে। সেই সিভিটা আমরা যদি মনে করি যে সেটা সিভি অ্যাপ্লাই করেছে অ্যাজ পার দ্য ওপেনিং, আমাদের ক্লায়েন্ট কোম্পানি অর্থাৎ এমপ্লয় সেই সিভিটাকে দেখে এবং এমপ্লয়ার দেখার পরে এমপ্লয়ার যদি সেই সিভিটার প্রতি ইন্টারেস্ট শো করে, তবেই আমরা কিন্তু সেই ক্যান্ডিডেটের সঙ্গে কানেক্ট করবো বা আমাদের ক্লায়েন্ট কোম্পানি অর্থাৎ এমপ্লয়ার কানেক্ট করবে ফর কন্ডাক্টিং দ্য ইন্টারভিউ। নচেত নয়। দেখা যাক আমার সাইও কোনো একটা এক্স কোম্পানির ওপেনিং রয়েছে, সেই এক্স কোম্পানির ওপেনিংয়ের এগেনস্টে 200 জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, সেখানে হয়তো আমরা খুব বেশি হলে 10 জন ক্যান্ডিডেটের সঙ্গে কানেক্ট করি, 190 জন ক্যান্ডিডেটের সঙ্গে কিন্তু কানেক্ট করা হয় না। তাহলে জব সিকার্সদের কি করতে হবে, কন্টিনিউয়াস বেসিসে আমাদের সাইটটাকে রেগুলার ওয়েজে ফলো করতে হবে। তার কারণ সেখানে প্রত্যেকটি নতুন অসংখ্য চাকরির ওপেনিং অ্যাপ্লাই করতে থাকে এবং যদি মনে হয় কোনো ওপেনিং কার প্রোফাইল সঙ্গে ম্যাচ করেছে, তাকে ইচ্ছেতে প্রত্যেকবার আলাদা করে সিভি দিয়ে অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা ওপেনিং এলিমেন্টসে। এমন না একবার অ্যাপ্লাই করলাম আমরা, তারপর তাকে আমরা অ্যাপ্লাই করতে মক লাইক ব্যাপ। তাহলে তো অনেক কিছুই জানতে পারলাম। তো এরকম ধরো এরকম তো অনেক সো মেনি জব সিপার আছে, কাতার রয়েছে, তো আমরা জানি এরকম হবে কিন্তু অনেক সময় স্ক্যাম বা ফ্রড আমরা বলে থাকি। তো এই কিংবাই তোমরা কোনো পয়সা নেওয়া বা টাকা নেওয়া বা এরকম তোরা ফ্রড করে এলো কোনো জব সিকারের কাছে, তো এটাকে তোমাদের কিভাবে ইম্প্যাক্ট করছে বা কি প্রভাব পড়ে তোমাদের এই কোচাই? প্রথম কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে যদি কেউ আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করে, তাদের রিক্রুট পাইয়েছে বা আমার ইউটিউব চ্যানেলটি কেউ ফলো করে, সেখানে আমি বিভিন্ন সময় গাইডেন্স পেয়ে দিই যে আজকের দিনে দায়নে জব সিকার্স থেকে অনলাইন জব সার্চ করতেই হবে। তা কিন্তু অনলাইনে জব সার্চ করার সময় বেশ কিছু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বুঝো, জব সিকার্সদের একটা বিষয় মাথায় চলতে হবে, জব সার্চ নেভার কাম আন্ডার দ্য প্রাইস ট্যাগ। তুমি খুব সহজ ভাষায় বাংলায় বলে, চাকরি কখনো টাকা বিনিময় হয় না। নাকি চাকরি টাকা দিয়ে চাকরি পাওয়া যায়, নাতে চাকরির সুযোগ পাওয়া যায়, নাতে চাকরি পায়। যদি কোনো রিক্রুটমেন্ট এজেন্সি বা প্লেসমেন্ট কনসালটেন্সি বা কোনো অর্গানাইজেশন চাকরি খোঁজার জন্য বা চাকরির সুযোগ দেওয়ার জন্য বা চাকরির ক্যারিজ দেওয়ার জন্য কোনো টাকা চেয়ে থাকে, কোনো স্টেপে সেটা হতে পারে 10 টাকা, হতে পারে 50 টাকা, হতে পারে 5,000 টাকা, হতে পারে 1 লাখ টাকা, কত অ্যামাউন্ট সেটা ম্যাটার করে না, সেটা 100 টাকাও হতে পারে। তাহলে কি গ্রীষ্মকা জব সিপার্সদের জন্য এবং আমি আরো একটা বিষয় দেখতে পারি, সমস্ত ট্রাস্টেড রিক্রুটমেন্ট এজেন্সি কখনো কোনো পরিস্থিতিতে কোনো জব সিকার্সদের রেখে যে কোনো টাকা নেয় না, কারণ তারা তাদের ফিস পেয়ে কাটে তাদের প্লাই কোম্পানি অর্থাৎ এমপ্লয়ারের কাছ থেকে। সেকেন্ড, যারা চাকরি খুঁজছে তাদের প্রথমে নিজেদের প্রোফাইল সম্পর্কে একটা জ্ঞান ধারণা থাকতে হবে, অর্থাৎ আমার যা কোয়ালিফিকেশন আছে বা আমার যা যোগ্যতা আছে বা আমার যা অভিজ্ঞতা রয়েছে বা আমি যদি ফ্রেশারকে আমি রেখই এক্সেপ্ট মাই প্রোফাইল, আমি কী ধরনের চাকরি পেতে কানে এবং কী ধরনের বেতন কাঠামো পেতে পারি,
তার কারণ জব সিকার্সরা অনেক সময় বিভিন্ন ক্যারিয়ার থেকে জবের অফার পায়। যদি কখন দেখা যায় যে এই জবের অফারটা তার প্রোফাইল ওয়াইজ অ্যাজ পার দ্য মার্কেট সিনারিও কিন্তু যে ঘরও চাকরি দিতে পারে তার থেকে অনেকটা বেশি লুক্রেডিট বলে মনে হচ্ছে, তাহলেও বিষয়টা তার জন্য উচিত। এরকম আরো বিভিন্ন রকম মেয়াদ চলছে। সেই ওয়েতে যদি উন্নত একটু উৎসাহ যদি জব সিকার্সরা কোনো তবে চলে, তাহলে কিন্তু তারা জব স্ক্যামের রাস্তা থেকে অনেকটা এনকেদেরকে পাশিয়ে চলতে পারে বা লক্ষ্য বেজায় রক্ত সত্য কারণে আমি ব্যক্তিগত চেষ্টা করব। আচ্ছা অর্ঘ, ধরো তোমার ছোটবেলায় যারা তোমার বন্ধুরা রয়েছে, তো সেই বন্ধুরা খুব ছোটবেলায় স্বার্থপর মানে আমরা থাকি, আমাদের খুব ভালো ফ্রেন্ড থাকে আর কিছু ফ্রেন্ড একটু স্বার্থপর থাকে। তো এরকম কোনো ফ্রেন্ড আছে যে তোমার কাছে এখন মানে জব চাওয়ার জন্য নক করছে যে প্লিজ আমাকে একটু চাকরি দিই, বিকজ তুমি এখন একটা যে এইচআর কনসালটেন্সি তোমার একটা কোম্পানি রয়েছে, এরকম কোনো কিছু হয়েছে? হ্যাঁ, প্রথম কথা আমাকে অনেকেই আমার সোশ্যাল মিডিয়ায় চেষ্টা করে আমার সঙ্গে কানেক্ট করা। বেসিক্যালি আমার মোবাইল নাম্বার মানে খুব কম মানুষের কাছেই এরি, তো অনেকেই চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে আমার সঙ্গে কানেক্ট করে, যারা পরিচিত সার্কেলেও হয়েছে জবের জন্য। এই বিষয়টা বলতে গেলে প্রথমে আমাকে একটা জিনিস খুব স্পষ্টভাবে ওটা দেওয়া প্রয়োজন যে আমি কিন্তু কোনো জব সিকার্সের জন্য চাকরি দিচ্ছি না। আমরা যেটা করি, আমরা কাজ করি আমাদের ক্লায়েন্ট কোম্পানি অথবা এমপ্লয়ারদের জন্য। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে এরকম, আমরা আমাদের ক্লায়েন্ট কোম্পানি অর্থাৎ এমপ্লয়ারদেরকে সার্ভিসেস প্রোভাইড করি এবং জব সিকার্সদেরকে শুধুমাত্র অপরচুনিটি প্রোভাইড করি উইদাউট এনি কস্ট। আমি কিন্তু আমার বন্ধুর ব্যাপারতে আমি পরে আসছি। আমার বন্ধু যদি এই পারপাসে আমার সঙ্গে কানেক্ট করে, সে কিন্তু একজন জব সিকার্স। আমি কিন্তু তাকে আমার কোম্পানিতে রিক্রুট করব না, আমি রিক্রুট করব আমার কোনো ক্লায়েন্ট কোম্পানির জন্য। আমরা যে ক্লায়েন্ট কোম্পানি রিক্রুট করবে সেই কিন্তু ফাইনাল ডিসিশন লেটার এই বিষয়ে। সুতরাং আমি কিন্তু এই বিষয়ে কোনো ডিসিশন বেকার নয়, এটা গেল একটা পাক। তো আমরা যেটা করতে পারি, সে যদি আমার পরিচিতও করে থাকে না, সে তোমার ছোটবেলার বন্ধু আসছে আর কি জায়গাটাতে, সে যদি আমাকে খুব পরিচিত পেয়ে থাকে, আমি শুধুমাত্র তার সিভিটা ৮-১০ জন ক্যান্ডিডেটের সঙ্গে তার সিভিটাকে আমার টাইপ কোম্পানিকে ফরওয়ার্ড করতে পারি। মানে তাকে যদি হেল্প করবে ঠিক না, আমি বলছি এর বেশি আমার পক্ষে কিছু করার চাইবা নেই কোনো কাজে। দ্বিতীয়ত, আমি জীবনে কোনোরকম রেকমেন্ডেশনে বিশ্বাস করি না। না তো আমি কাউকে কোনো কিছুর জন্য রেকমেন্ডেশন হই, না তো কাউকে আমি জীবনে কখনো কোনো পারপাসে আমাকে কোনো কিছুতে রেকমেন্ডেশন করার জন্য রিকোয়েস্ট করি। তৃতীয়ত, আমার যদি কোনো বন্ধু বান্ধব ব্যাপারে রিকোয়েস্ট করে, আমি তাকে রিকোয়েস্ট করি আমাদের ওয়েবসাইটে সিভিটাকে আপলোড করতে। তার কারণ আমাদের ওয়েবসাইটে যখনই যে সিভি আপলোড করে, ক্লায়েন্ট কোম্পানিতে সেই সিভিটা ফরওয়ার্ড হওয়ার আগে ইনিশিয়ালি আমাদের যে নিজস্ব মেকানিজম আছে স্ট্রং এআই সেই সিভিটাকে ইনিশিয়ালি স্ক্রিনিং করে। আর এআই কিন্তু সেই সিভিটা আমার বন্ধু কিনা বা আমার কোনো নিকট আত্মীয়র কিনা বা আমার খালিয়ের কিনা বা আমার দাদার কিনা, এআই কিন্তু মেশিন বা সিস্টেম কিন্তু সেটা খুঁজে। তাই আমার যদি কোনো ইচ্ছেও থাকে এই বিষয় কাউকে পড়ার জন্য, আমার কাছেই উপায় নেই। তাকেও সেটা আমার যতই পরিচিত হোক বা অনিষ্ট হোক, তাদের সিস্টেমের মধ্যে দিয়েই যেতে পারব। আর দ্বিতীয়ত, যেহেতু আমি আমার কোম্পানিতে থাকতে করছি না, তো আমার ক্লায়েন্ট কোম্পানিতে রিক্রুট করছি, তো ফাইনাল ডিসিশন আমার ক্লায়েন্টই নেবে এবং আমার ক্লায়েন্ট এক্ষেত্রে দিতে আমাকে ফিস পেমেন্ট করে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমার ক্লায়েন্টের কাছে কোর্স সিভিটা প্রপার তার রিকোয়ারমেন্টের সঙ্গে ফিট করছে, সেই বিষয় তাকে প্রপার একটা তার মানে তুমি এই অর্থে বলছো যে ধরো তোমার বেস্ট ফ্রেন্ড আর একজন মানে বুস্ট স্টুডেন্ট আর একজন তোমার বেস্ট ফ্রেন্ড, সাপোজ বুস্ট স্টুডেন্ট সে হচ্ছে 95% র্যাক রয়েছে বা পার্সোনাল রয়েছে, আর যে তোমার বেস্ট ফ্রেন্ড তা হয়তো মার্কস তো 60%, তোমার যদি দুটো সিরিয়ে, সো
তোমার থেকে তুমি কি পড়বে, তোমার কি বেস্ট ফ্রেন্ড যে চাকরিটা দেবে, নাকি যে 95% যে জব সিকার যে এসে খুঁজছে তাকে তুমি চাও? প্রথম হচ্ছে আর বেস্ট ফ্রেন্ড তোমার কাছে আগে, এবং জব সিকার তোমার সেই জবের পোর্টালে যেই যেই আসুক তাকে আমার থ্রু সিস্টেমে সিভিটাকে আপলোড করতে হবে, এবং যখন সিস্টেমে আপলোড করবে আমাদের ইনিশিয়াল এআই যখন সিভিটাকে স্ক্রিপ করে, সেখানে এরকম কোনো অপশানই নেই কে আমার বেস্ট ফ্রেন্ড আর কে নর্মাল জব সিকার সেটা বোঝা। তার কাছে পুরো সিভি ইকিউকালে সে অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট সেখানে বেশ কিছু মেকানিজম থাকে, ডিপেন্ড আপন দ্য কিওয়ার্ড জব ডেসক্রিপশন কি রয়েছে, এবং সেই সিভিতে সেই জব ডেসক্রিপশনের সঙ্গে ম্যাচ করিয়ে কত পার্সেন্টেজ কিওয়ার্ডের ওপর বেস করে সেই সিভিটা স্কোর করছে, কার বেসিসে সিভিটাকে ম্যাচ করবে, পরে দেন সিভিটা ফিল্টার হয়ে ক্লায়েন্টের কাছে যাবে। দেন আসে এমপ্লয়ারের ডিসিশন। এখানে আমার কোনো ডিসিশনের কোনো ভ্যালুই নেই, এখানে তো আমার সিস্টেমের ডিসিশনের ভ্যালু রয়েছে, আমার ক্লায়েন্টের ডিসিশনের ভ্যালু রয়েছে। আমরা শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম, তো আমার কাছে মানে এই বিষয়ের উপর বেস করে পরিমাপ করার মতো কোনো জায়গায় নেই। এবার ধরো একটু ট্রিক বেশি, সেটা হচ্ছে আজকালকার দিনে আমরা সবাই জানি যে বাবা মারা মেয়ে যখন বিয়ে দিতে চাইবে তখন সরকারি চাকরির একটা পার্শ্ব ফেসে। তো তোমার মতে যে এই যে সরকারি চাকরি আমাদের কাছে এখন তো খুবই একটা মানে পাওয়াটা খুব, কারণ চাকরি মার্কেট খুব খাট, চাকরি পাচ্ছে না সবাই, কারণ অনেকেই আছে তোমার ইঞ্জিনিয়ারিং করে ভালো ভালো হায়ার স্টাডি বোর্ডে বসে রয়েছে। আমরা যদি দেখি যে এই যে ট্রেডের স্টুডেন্টসরা হাহাকার করছে, মানে বসে গেলে চাকরির জন্য ঘুরছে, তো সেক্ষেত্রে কি তোমার মনে হয় যে তাদের জন্য তুমি কিভাবে হেল্প করবে? কারণ তারা তো মানে তাদের কাছে কি তোমার এই যে সরকারি ছেড়ে বেসরকারি চাকরি পাওয়া এবং তোমাদের কোম্পানি যে এই যে HR এ রয়েছে সেটা কিভাবে ইম্প্যাক্ট করছে? জব সিকার্সদের কি হচ্ছে, প্রথমে সমস্ত লিডিং জব পোর্টাল লাইক লকপে, সাই, টাইমস্টক্স, লিঙ্ক, এই ক্ষেত্রে হচ্ছে সমস্ত রিনাউন পোর্টাল রয়েছে, এবং অবশ্যই HCS ন্যাশনাল ক্রিকেট সার্ভিসেস পোর্টাল। এই সমস্ত পোর্টালে সিভিতে আপলোড করা এবং রেগুলার বেসিসে সিভিকে আপডেট করা, এবং তার সঙ্গে সেই সিভিতে প্রপার কিওয়ার্ড ট্যাগ করা। আপনি কিওয়ার্ডের উপর বেস করেই একজন এমপ্লয়ার বা আমাদের মতো কোনো রিক্রুটমেন্ট কনসালটেন্ট তখন তাকে সার্চ করে, তখন প্রবাসী তার কাছে আসে। তারপর জব পোর্টাল আমাদের হকিটা না, জব পোর্টাল আমাদের কাছে অনেকটাই সহযোগিতা করে, অর্থাৎ জব পোর্টাল এবং রিক্রুটমেন্ট এজেন্সি এবং এমপ্লয়ার প্রত্যেকই একই অপরিক পরিপূরক। এই যে একটা জব পোর্টাল রয়েছে সে কি সবাই যে সিভিটা আমরা আপলোড করছি, তো এই সিভি আপলোড করার পর আমরা দেখতেছি যে কম্বাল একটা লগ ইন করতে পারি, লগ ইন করার পর তারপর টাকা চায়, টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে নেই। তো সেখান থেকে তোমার মনে হয় যে চাকরি পাওয়াটা পাবে বা এরকম কিছু? না, প্রথমত কথা হচ্ছে বা কোনো রিনাউন্ড জব পোর্টাল কিন্তু কখনো টাকা চায়। যে সমস্ত জব পোর্টাল টাকা চায়, আমি প্রথমে ক্যান্ডিডেটদের বা যারা জব সিকার্স রয়েছে তাদেরকে বলবো সেই জব পোর্টালগুলোকে বিতর্ক, শুধুমাত্র লিডিং প্রিমিয়াম জব পোর্টাল যেখানে আপনার কোনো টাকা লাগে না তাদের উপর ভরসা রাখবো, এবং শুধুমাত্র আপনি যদি আপনার সিভিতে প্রথমে আপলোড করে এবং রেগুলার বেসিসে আপডেট করে এবং প্রপার কিওয়ার্ড আপডেট করে, তারপরে ছেলেটা একটু সাফিসিয়া প্রপার ইন্টারভিউ কল পাওয়া যায়। এর বেশি কোনো লাউ চপ্পে তত্ত্বকেও আপনাদের কোনো অ্যাড অন সার্ভিসেস নেওয়ার পরে না, এভাবেই কথা নিজে দায়িত্ব সরকার। তাহলে আপনারা দেখলেন যে আজকের আমাদের যে পডকাস্ট শোতে কিভাবে জব সিকাররা প্রচারে আপলোড করে সিভিটাকে আপডেট করতে পারে, কিভাবে চাকরি পেতে পারে, কিভাবে যে আমাদের ভোটার রয়েছে সে সবই তথ্য আপনারা পেয়ে। তো এটাই বলবো যে আপনারা এই রিক্রুটমেন্ট মাত্রা যে জব পোর্টালটা রয়েছে, যারা অনেক স্টুডেন্টসরা রয়েছে এবং অনেক জব সিকাররা রয়েছে যারা চাকরি পাচ্ছে না বহুদিন ধরে বিভিন্ন রিজনে, হয়তো তারা কি পোর্টালে কি আপলোড করতে পারে, তাই তো? অবশ্যই। তো এটাই বলবো, আর আজকের মতো এখানে শেষ করবো। অবকে অনেক ধন্যবাদ আমাদের পডকাস্ট শোতে আসার জন্য। সো পরবর্তী ভিডিও আমি দেখতে হবে। আসলাম।